আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে। মেলবোর্নে আমি গাড়ির চেয়ে ট্রেনে চড়েই আমার কর্মস্থলে যেতে বেশি অভ্যস্ত। একদিন ট্রেনে বসে পাকিস্তানি সাংবাদিক ও লেখক অ্যান্থনি মাসকারানাসের বিখ্যাত বই বাংলাদেশ এক রক্তাক্ত উত্তরাধিকার, বাংলাদেশ এ লেগেসি অব ব্লাড বইটি পড়ছিলাম। হয়তো আমার হাতের বইটি দেখি ভারতীয় এক মধ্যবয়সী ভদ্রমহিলা উপযাচক হয়ে আমার সাথে কথা বলতে চাইলেন। আলাপচারিতার এক পর্যায়ে উনি বললেন যে 1971-এ ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক যুদ্ধের বাই প্রোডাক্ট বা উপজাত ছিলাম আমরা বাংলাদেশ। স্বভাবতই আমি প্রতিবাদ ও তর্ক করি। আমি এখনও বিশ্বাস করি না যে 1971-এ পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তানের চেয়ে যুদ্ধটা বেশি ছিল পশ্চিম পাকিস্তান ও ভারতের মধ্যে। কিন্তু 16 ডিসেম্বরে পাকিস্তানের আত্মসমর্পণ ও পরবর্তীতে স্বাক্ষরিত সিমলা চুক্তি কি ওই ভারতীয় ভদ্রমহিলার দ্বিপাক্ষিক যুদ্ধকে অনেকাংশে সমর্থন করে? প্রথমে আসুন দেখি কি লেখা আছে 16 ডিসেম্বরের দি ইনস্ট্রুমেন্ট অব সারেন্ডার আত্মসমর্পণ দলিলে। ইংরেজিতে লেখা এই আত্মসমর্পণ দলিলের প্রথম 2 প্যারাগ্রাফের বাংলা অনুবাদ মোটামুটি এইরকম: পাকিস্তানের ইস্টার্ন কমান্ড বাংলাদেশে অবস্থিত সমস্ত পাকিস্তানি সশস্ত্র বাহিনীকে পূর্বাঞ্চলে ভারতীয় এবং বাংলাদেশি বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছে। এই আত্মসমর্পণের আওতায় পাকিস্তানের স্থল, নৌ ও বিমান বাহিনীর সকল আধা সামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত থাকবে। এই সমস্ত বাহিনী যেখানে বর্তমানে অবস্থান করছে সেখানে নিজেদের আত্মসমর্পণ করবে এবং লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার অধীনস্থ নিকটতম নিয়মিত বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। পাকিস্তানের ইস্টার্ন কমান্ড আত্মসমর্পণ পত্রে স্বাক্ষরের পরপরই লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নির্দেশের অধীনে চলে আসবে। আদেশ অমান্য করা আত্মসমর্পণের শর্ত ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং যুদ্ধের প্রচলিত আইন ও রীতিনীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আত্মসমর্পণের শর্তাবলীর অর্থ বা ব্যাখ্যা নিয়ে কোনো সন্দেহ দেখা দিলে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে। এই আত্মসমর্পণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় এনে দিলেও এটা আমাদের জন্য এক বিতর্কযোগ্য ঘটনা, বিশেষত 3টি কারণে। প্রথম কারণ, আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের কোনো অংশীজন তো ছিলেনই না, এমনকি এতে বাংলাদেশের কাছে আত্মসমর্পণের বিষয়ে একটি শব্দ ব্যয় করা হয়নি। তাছাড়া কোন যুদ্ধের বিপরীতে এই আত্মসমর্পণ সেটাও বলা ছিল না। কেউ কুযুক্তি দেওয়ার চেষ্টা করেন যে তখন বাংলাদেশ নামে কোনো দেশই ছিল না বলে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। তাদের জন্য এই দলিলের প্রথম বাক্যটা উৎসর্গ করা হলো। এটাতে একদিকে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের কথা বলা হয়েছে, অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল অরোরাকে বাংলাদেশি বাহিনীর কমান্ডিং ইন চিফ বলা হয়েছে। তার মানে পাকিস্তান সেদিনই বাংলাদেশকে স্বীকার করে নিয়েছে, যদিও আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে 22 ফেব্রুয়ারি 1974 পর্যন্ত অপেক্ষা করেছে। পয়েন্ট নাম্বার 2, আত্মসমর্পণ দলিলে লেফটেন্যান্ট জেনারেল অরোরাকে পূর্বাঞ্চলে ভারতীয় এবং বাংলাদেশি বাহিনীর কমান্ডিং ইন চিফ বলা হয়েছে, অথচ মুক্তিযুদ্ধের লিখিত ইতিহাস, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম যেটা আমাদেরকে শেখায় যে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি বাহিনীর সর্বাধিনায়ক ও প্রধান সেনাপতি, দ্য কমান্ডার ইন চিফ অব দ্য লিবারেশন ফোর্সেস। তিনি বাংলাদেশের প্রথম ও প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করেন এবং রণনীতির কৌশল হিসেবে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে নেন এবং বিচক্ষণতার সাথে সেগুলো উনি নিয়ন্ত্রণ করেন। তাই এই ঐতিহাসিক আত্মসমর্পণ দলিলে লেফটেন্যান্ট জেনারেল অরোরাকে বাংলাদেশি বাহিনীর কমান্ডিং ইন চিফ বলা কতটা যৌক্তিক এবং বাংলাদেশের জন্য সম্মানজনক সে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে
এই আত্মসমর্পণ দলিলে জেনারেল ওসমানীর নাম উল্লেখ না থাকার সম্মানজনক কী ব্যাখ্যা হতে পারে আমার জানা নেই। আত্মসমর্পণ দলিলে বর্ণিত অরোরার অধীনস্থ নিকটতম বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে, এই কথাটার সোজা মানে কি এই না যে পাকিস্তান ও ভারত দুই পক্ষের কেউই জেনারেল ওসমানী এবং তাঁর মুক্তিবাহিনীকে স্বীকারই করেনি? তদানীন্তন পশ্চিম পাকিস্তানের মেজর সিদ্দিক সালিক, যিনি বিশেষত সাংবাদিক ও লেখক ছিলেন, 1970 থেকে 1971-এর 20 ডিসেম্বর যুদ্ধবন্দী হওয়ার আগ পর্যন্ত তিনি ঢাকায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। তার কাজ ছিল পাকিস্তানের ইস্টার্ন কমান্ড, বিশেষত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান ও লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির সরকারি বিবৃতিগুলো লিখে দেওয়া এবং সেগুলো প্রকাশে কাজ করা। সিদ্দিক সালিক 16 ডিসেম্বরের আত্মসমর্পণের একজন প্রত্যক্ষদর্শী, জানিয়ে তিনি পরবর্তীতে আত্মসমর্পণের সাক্ষী দ্য উইটনেস অব সারেন্ডার বইটি লিখেন। এই বইয়ের 211 নম্বর পাতার কিছুটা অংশ বাংলায় অনুবাদ করলে অনেকটা এরকম হয়। মেজর জেনারেল জেকব আত্মসমর্পণ চুক্তিটি ব্রিগেডিয়ার বকরকে দেন এবং বকর সেটা মেজর জেনারেল ফরমানের সামনে রাখতেই জেনারেল ফরমান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার ভারত ও বাংলাদেশের যৌথ সেনানায়ক ধারাটি নিয়ে আপত্তি করেন। জেকব বলেন, কিন্তু দিল্লি থেকে এটি এভাবেই এসেছে। পাশে দাঁড়ানো কর্নেল খেরা বলেন, ওহ, এটা ভারত ও বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, আপনি কেবলমাত্র ভারতীয় সেনাবাহিনীর কাছেই আত্মসমর্পণ করছেন। কি মারাত্মক কথা! তিনি আরও লিখেন যে আনুমানিক 10 লক্ষ বাঙালির সামনে পাকিস্তান সেনাবাহিনীর একটি ছোট দল বিজয়ীর প্রতি গার্ড অব অনার প্রদানের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল এবং ভারতীয় সেনাদের একটি দল পরাজিতদের পাহারা দিচ্ছিল। তার এই বইতে ভারতীয় বাহিনীর লুণ্ঠন নিয়েও কথা আছে, সেটা অবশ্য অন্য আলাপ। কিন্তু এখানে মনে প্রশ্ন জাগে, গার্ড অব অনার নেবার জন্য কিংবা নিদেন পক্ষে পরাজিতদের পাহারা দেবার জন্য ঢাকায় কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না? আরও বিচ্ছিরি একটা প্রশ্ন করতে গ্লানি বোধ হয় যে বাংলাদেশে সংগঠিত যুদ্ধের আত্মসমর্পণ চুক্তি মুজিবনগর থেকে না এসে দিল্লি থেকে কি করে আসে? তবে কি আমরা দিল্লির কাছে বাংলাদেশের নাটাই 1971 সালে দিয়ে দিয়েছিলাম? পয়েন্ট নাম্বার 3, আত্মসমর্পণ বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল অরোরার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে। এই ধারা অনুযায়ী আত্মসমর্পণ বিষয়ে পরবর্তী কার্যক্রমে বাংলাদেশ সরকার, জনগণ কিংবা জেনারেল ওসমানী শুধু দর্শক হিসেবেই থাকবেন এবং সেটা পরবর্তীতে হয়েও ছিল। যেমন আনুষ্ঠানিক আত্মসমর্পণের পরেও লেফটেন্যান্ট জেনারেল অরোরা পাকিস্তানি সেনা সদস্যদের বাংলাদেশে মুক্তিবাহিনীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ব্যক্তিগত ছোট অস্ত্র বহনের অনুমতি দিয়েছিলেন। এখানেও বাংলাদেশের কোনো মতামত গ্রহণ কিংবা প্রতিনিধিত্ব তো ছিলই না, বরং মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হয়েছিল যেন তারা জেনেভা কনভেনশন অনুসরণ করবে না, এবং তাদেরকে পাকিস্তানি সেনা সদস্যদের মুখোমুখি হবার একটা আশঙ্কা কিন্তু এখানে তৈরি হয়েছিল। বাংলাদেশের একজন নাগরিক কি করে এই আত্মসমর্পণ অনুষ্ঠান এবং এই আত্মসমর্পণ দলিলটি মেনে নেন আমার বোধগম্য হয় না। পাকিস্তানের আত্মসমর্পণে বাংলাদেশের প্রতিনিধিত্বহীনতার প্রধান দায়ভার তৎকালীন রাজনীতিবিদদের উপর বর্তায়। তাছাড়া সদ্য ফেরত একজন মুক্তিযোদ্ধা, যিনি 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করেছেন, তিনি কি করে 3রা ডিসেম্বর থেকে যুদ্ধে অংশ নেওয়া জেনারেল অরোরাকে তার কমান্ডিং ইন চিফ হিসেবে এবং তার কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ মেনে নেন? স্বাধীনতার পর জন্ম নেওয়া আমি এই বিষয়টা নিয়ে প্রচণ্ড বিব্রত, বিরক্ত এবং হতাশ। যা হোক, এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ আত্মসমর্পণ, যেখানে প্রায় 93,000, মতান্তরে 95,000 পাকিস্তানি সামরিক সদস্যকে যুদ্ধবন্দী বা প্রিজনার্স অব ওয়ার হিসেবে আটক করা হয়।
ভয়ঙ্কর বিষয় হলো মাত্র 2.5 মাস, 1971 ডিসেম্বর থেকে 1972 ফেব্রুয়ারি, এর মধ্যে এই বিপুল সংখ্যক পাকিস্তানি যুদ্ধবন্দীদেরকে ট্রেন ও আকাশযোগে ভারতে, মূলত পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানের স্থাপিত বিভিন্ন শিবিরে স্থানান্তর করা হয়। আমার প্রশ্ন হলো, তাদেরকে কোন প্রক্রিয়ায় তখনকার বাংলাদেশী সরকার ভারতের কাছে হস্তান্তর করেছিল? কেন করেছিল? নাকি তার মানে 1971 পাকিস্তানি যুদ্ধবন্দী ও যুদ্ধাপরাধীরা কখনোই বাংলাদেশের কবজায় ছিলই না? তারা কি তবে শুধুই ভারতের নিয়ন্ত্রণেই ছিল? 16 ডিসেম্বরের মতো আবারও মুক্তিযোদ্ধারা কেন চুপ করে রইলেন? আরেকটা অপ্রীতিকর প্রশ্ন করলাম না যে 16 ডিসেম্বর পাকিস্তানের সাথে সদ্য প্রসূত বাংলাদেশ সরকারও কি দিল্লির কাছে আত্মসমর্পণ করে ফেলেছিল? যদিও ব্রিটিশ অস্ট্রেলিয়ান সামরিক ইতিহাসবিদ, লেখক এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক ব্রায়ান ক্লোলি তার পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাস, যুদ্ধ ও বিদ্রোহ, এ হিস্ট্রি অব দ্য পাকিস্তান আর্মি, ওয়ার্স অ্যান্ড ইনসারেকশনস বইতে লিখেছেন যে এইসব যুদ্ধবন্দীদেরকে ভারত স্থানান্তরের বিষয়টি অত্যন্ত বিতর্কিত ছিল, কারণ বাংলাদেশের অস্থায়ী সরকার চেয়েছিল যুদ্ধবন্দীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে ঢাকায় প্রতিষ্ঠিত বিশেষ আদালতে বিচার করতে, কিন্তু কোনো লাভ হয় নাই। সেটা অবশ্য আমরা পরে দেখেছি। এবার আসি পরের আলাপে। ভারত কেন খরচা করে এত বিপুল সংখ্যক যুদ্ধবন্দী এত দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে নিয়ে গেল এবং জেলে ঢুকিয়ে নিজের খরচা বাড়ালো? 1972 সালের 2রা জুলাই রাত 4টায়, তাই ক্যালেন্ডারের পাতায় 3রা জুলাই, 1971 মুক্তিযুদ্ধে পাকিস্তানের যুদ্ধবন্দীদেরকে হস্তান্তর নিয়ে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ভারতের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো স্বাক্ষর করেন। অবাক কাণ্ড, এখানেও 16 ডিসেম্বরের আত্মসমর্পণের ঘটনার পুনরাবৃত্তি। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা, লক্ষ লক্ষ বাংলাদেশিদেরকে খুন করা এবং বাংলাদেশি বন্দী হওয়া পাকিস্তানি যুদ্ধবন্দীদেরকে পাকিস্তানের কাছে হস্তান্তরের চুক্তিতে বাংলাদেশ বিষয়ে কোনো ধারাও নেই এবং বাংলাদেশের কোনো অংশীজনও নেই। সিমলা চুক্তির মাধ্যমে ভারতের স্বার্থ স্থাপিত হয়েছে, বিশেষ করে জম্মু ও কাশ্মীর নিয়ে, অথচ পাকিস্তানি যুদ্ধবন্দীদেরকে হস্তান্তর করার জন্য বাংলাদেশের স্বার্থ, যেমন ক্ষতিপূরণ, অর্থনৈতিক হিস্সা, পাকিস্তানি সৈন্যদেরকে যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা ইত্যাদি বিষয় দেখাই ছিল স্বাভাবিক, যেটা সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে। কাদের স্বার্থে? কাদের স্বার্থের বিনিময়ে? প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিষয়ের অধ্যাপক গেরি জনাথন ব্যাস বলেন, ভারত যখন তাদের আটককৃত পাকিস্তানি যুদ্ধবন্দীদেরকে দেশে ফিরে যেতে দেয়, তখন 1973 সালে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে বিচার করার জন্য যে কয়েকজন অভিযুক্ত ছিল, তারা ছিল মূলত বাংলাদেশের সেই নাগরিকেরা যারা পাকিস্তানের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। বার্গেনিং এওয়ে জাস্টিস, পৃষ্ঠা নম্বর 143। এখানেও খেয়াল করুন, তিনি বলেছেন, ভারত যখন তাদের আটককৃত পাকিস্তানি যুদ্ধবন্দীদের, তার মানে খুব সোজা এবং বাংলাদেশের জন্য খুব অপমানজনক। তার এই কথার পিঠে আরেক অস্বস্তিকর প্রশ্নের উদ্রেক হয়। যেসব পাকিস্তানি লক্ষ লক্ষ বাংলাদেশিদেরকে খুন করল, তাদেরকে 1973 পর্যন্ত ভারতীয় জেলের ভাত খাইয়ে সসম্মানে দেশে ফেরত পাঠিয়ে দিয়ে তাদের কিছু সহযোগী, যাদেরকে আমরা রাজাকার বলি, তাদেরকে আমৃত্যু কারাদণ্ড কিংবা ফাঁসি দিয়ে বাংলাদেশ সরকার কি জাতির সাথে ভয়ঙ্কর এক প্রতারণা করেছে? এত সব প্রশ্ন ছাপিয়ে একটা প্রশ্নই আমাকে ভীষণ জ্বালাতন করে। সেই ভারতীয় ভদ্রমহিলার কথা অনুযায়ী 1971 আমরা আসলেই কি তবে ছাগলের 3 নম্বর বাচ্চা ছিলাম? শেষ করছি এই বলে যে, ইতিহাস যতই নির্মম হোক না কেন,
সঠিক ইতিহাস নির্মোহভাবে প্রকাশিত হবার অধিকার রাখে। বাংলাদেশের সবচেয়ে বড় গর্ব 1971 সালের মুক্তিযুদ্ধ। এতে অংশ নেওয়া অনেক মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন। আশা করি তাদের কেউ আমার মতো মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের মনে জন্ম নেওয়া এসব অসঙ্গতিমূলক ঘটনাগুলোর যৌক্তিক ও ঐতিহাসিক ব্যাখ্যা করে আমাদেরকে গ্লানিমুক্ত ও গর্বিত করবেন। এই উদ্দেশ্যেই আমার এত সব প্রশ্নের অবতারণা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।